Hello, welcome to my channel Detoxic Bangladesh Cricket Fan. আমি আহ, বাংলাদেশ জিম্বাবুয়ে যেই চলমান টেস্ট সিরিজ সেটা নিয়ে বেসিক্যালি আজকে কথা বলবো। অলরেডি 2 দিন চলে গেছে টেস্ট ম্যাচের। বাংলাদেশ আসলে অনেকদিন পরে অ্যাওয়ে টেস্ট সিরিজ খেলতে গেছে, যদিও এটা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। বাট এটা আসলে খুবই ক্রুশিয়াল একটা সিরিজ বা ক্রুশিয়াল একটা ওয়ান অফ টেস্ট বাংলাদেশের জন্য। স্পেশালি আমরা যদি কনসিডার করি যে এরপরে আমাদের অস্ট্রেলিয়ার মাটিতে আমাদের সিরিজ রয়েছে। তো প্রথম 2টা দিন বাংলাদেশের জন্য আসলে খুবই হতাশাজনক গেছে। মানে ইন বোথ সেন্সেস আমাদের বোলিং ব্যাটিং কোনোটাই আসলে ক্লিক করেনি। বাট তারপরেও আমি বলবো যে মানে এইটাতে এজ এ ফ্যান আমি খুব একটা হতাশ না যে আমরা 140 রানে অল আউট হয়ে গেছি। আমাদের বোলাররা তাদেরকে আটকাতে পারেনি যেমনটা আমরা এক্সপেক্ট করেছিলাম। তারা প্রায় 400 রানের উপর রান করেছে, প্রায় 270 রানের মতন লিড নিয়েছে। এটাতে আসলে হতাশ যতটুকু না হয়েছি, তার থেকে বেশি হতাশ আসলে হয়েছি অন্য কয়েকটা রিজনে। তো ওই রিজন গুলোই আমি একটু ডিসকাস করতে চাই। আহ, প্রথমত যদি আসি, আমি জানি না হয়তোবা বাংলাদেশ টিমের স্পেশালি ক্যাপ্টেন উনি হয়তোবা এই মুহূর্তে টেস্ট ক্রিকেটটা কতটুকু ওনার মাথায় আছে আমি জানি না। উনি প্রেডিকশন দিচ্ছেন বিশ্বকাপ ফুটবলের এবং সেই প্রেডিকশন গুলো মিলে যাচ্ছে। তো হয়তোবা ওই দিকে এখন সিরিয়াসনেসটা একটু বেশি কাজ করছে। বাট জোকস অ্যাপার্ট, বাট মানে এই যে টিম সিলেকশনটা, এটা আমার কাছে খুব একটা পছন্দ হয়নি। আহ, আমি কখনোই এটা বলার পক্ষপাতী না যে একে কেন নেওয়া হলো, ওকে কেন বাদ দেওয়া হলো। বাট আমরা গত পাকিস্তান সিরিজের পরে আমরা কিন্তু খুব কনফিডেন্টলি, আমরা যারা বাংলাদেশ সাপোর্টার, বাংলাদেশ ফ্যান, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট, আমরা কিন্তু খুব কনফিডেন্টের সাথে একটা জিনিস বলার চেষ্টা করেছি যে নাও উই আর গোয়িং টু দ্য নেক্সট লেভেল ইন টেস্ট ক্রিকেট। এবং আমাদের চিন্তা ভাবনা আমরা যদি দেখি যে আমরা আমাদের ঘরের মাটিতে আমরা পাকিস্তানের এগেনস্টে স্পোর্টিং পিচ বানিয়েছি এবং স্পোর্টিং পিচ বানিয়ে সেখানে পাকিস্তানের এগেনস্টে পাকিস্তানেরও যেমন টেস্ট নিয়েছি এবং পাশাপাশি নিজেদেরও যেই স্ট্রেংথের জায়গাটা আছে সেটারও একটা টেস্ট কিন্তু আমরা করিয়েছি। তো এবং সেখানে যথেষ্ট সাকসেসফুলি আমরা সেখান থেকে বেরিয়েছি। বাট এই টেস্টের আমি যদি একাদশটা দেখি, এই একাদশে আমরা কমপ্লিটলি 7টা ব্যাটসম্যান এবং 4টা বোলিং অপশন নিয়ে নেমেছি উইথ আউট এনি অলরাউন্ডার। তো টেস্ট ক্রিকেট, এখানে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত উনি বারবারই বলে এসেছেন যে টেস্ট ক্রিকেট জিততে গেলে 20টা উইকেট নিতে হয়। তো এই ফিলোসফি ওনার মাথায় আছে। বাট কোন সেন্সে আসলে 4টা বোলার নিয়ে আমরা এখানে খেলছি জিম্বাবুয়ের মতন জায়গাতে, যেখানে ইটস এক্সপেক্টেড যে এখানে আসলে ফ্ল্যাট উইকেট হবে না, এখানে স্পোর্টিং উইকেট হবে, এখানে বোলিং ব্যাটিং দুই পক্ষের জন্যই একটা ব্যালেন্সড একটা বিষয় থাকবে। তো এখানে আমরা প্রথমত আমরা 4টা মাত্র বোলিং অপশন রেখেছি এবং 7টা ব্যাটিং অপশন, এবং 7টা ব্যাটিং অপশনের ভিতরে খুবই সারপ্রাইজিংলি আমি দেখলাম যে 2জন ব্যাটসম্যানকে ডেবিউ করা হলো টেস্ট ক্রিকেটে। তো সেটা আসলে করানোই যায়, একটা এক্সপেরিমেন্টাল সিরিজ বাংলাদেশ হয়তোবা ভাবছে এটাকে, যেখানে নিজেদের শক্তিমত্তা দুর্বলতার জায়গাগুলোকে একটু পরখ করে নেওয়ার একটা সুযোগ হিসেবে দেখছে। বাট সুযোগ হিসেবে যদি দেখে থাকি, দেন আমার কাজ করা উচিত সেই জায়গাটাতে, যে জায়গাটাতে আসলে আমার লুপ হোলটা রয়েছে। এই সিরিজে আগেই আমরা জানি যে লিটন দাস, মেহেদী হাসান মিরাজ খুবই ক্রুশিয়াল মেম্বার বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের। তারা ইনজুরির কারণে বা ফিটনেস সংক্রান্ত কারণে তারা অ্যাভেলেবেল নেই। এরপরে আমরা আমাদের যে পেস বোলিং ইউনিটটা ওইটাকে মোটামুটি পুরোটাই রেস্ট দিয়েছি। আমাদের যারা মেইন ফার্স্ট বোলার যারা হচ্ছে গিয়ে গত পাকিস্তান সিরিজে খেলেছে, নাহিদ রানা, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তারা কেউই এই সিরিজের দলে নেই। সো এটা প্রেডিক্টেবল যে আপনার যে 3টা পেসার নিয়ে আপনি জিম্বাবুয়ের কন্ডিশনে খেলবেন, এটা প্রেডিক্টেবল। এবং এখানে আপনি এবাদত হোসেনকে খেলাচ্ছেন, হাসান মাহমুদকে খেলাচ্ছেন, খালেদকে খেলাচ্ছেন, দে আর অল ডিজার্ভিং। বাট আমরা যেহেতু সামনে অস্ট্রেলিয়া সিরিজ এবং এরপরে হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকা সিরিজ, তো এইরকম সেনা কন্ডিশনে
আপনার যে কোনো বড় টিম বা যে কোনো টিম আসলে টেস্ট ক্রিকেটে তারা কিন্তু একটা ফোর্থ একটা সিম বোলিং অপশন চায়, যেটা কিনা মানে মোস্ট লাইকলি টু বি এ বোলিং অলরাউন্ডার, যে কিনা নাম্বার 8-এ নেমে কিছু ক্রুশিয়াল রান করে দিতে পারবে। তো ওইটার বেসিসে নির্বাচকরা কিন্তু রবিউল হককে সিলেক্ট করেন। রবিউল হকের ডোমেস্টিক ক্রিকেটে, ফার্স্ট ক্লাস ক্রিকেটে অসাধারণ রেকর্ড বল হাতে এবং পাশাপাশি ব্যাট হাতেও তার অলমোস্ট 20 এভারেজ। তো এর বাইরে আমাদের অপশন ছিল হচ্ছে গিয়ে নাইম হাসান। তো নাইম হাসানকে আমরা মেহেদী হাসান মিরাজ থাকলে নর্মালি ওনাকে জায়গা দিতে পারি না। এবং এই টেস্টেও আমি যদি ভাবি যে মানে টোটাল স্ট্র্যাটেজিক এবং ফিউচারিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে, যে ঠিক আছে নাইম হাসানকে ড্রপ করানোটা আমি খুব একটা নেগেটিভ ওয়েতে দেখি না, বাট ওয়াই দেয়ার ইজ নো রবিউল হক, যাকে আপনি একটা এক্সপেরিমেন্টের জন্য নিয়েছেন অ্যাজ এ পেস বোলিং অলরাউন্ডার, তাকে যদি আমরা এস্টাবলিশ করতে চাই, তো ইট কুড বি এ গ্রেট প্ল্যাটফর্ম টু ডু দ্যাট থিং। তো রবিউল হককে নেওয়া হয়নি, নাইমকেও নেওয়া হয়নি, নাইম হাসানকে। তো নেওয়া হয়েছে বেসিক্যালি অমিত হাসান এবং তৌহিদ হৃদয়কে। অমিত হাসানেরটাও প্রেডিক্টেবল, যেহেতু স্কোয়াডে লিটন দাস নেই, তো সেই জায়গাতে আসলে মুশফিকুর রহিম যদিও উইকেট কিপিং ব্যাটসম্যান, বাট উনি আসলে এখন কিপিং যেহেতু করেন না, তো এটা অমিত হাসান উনি লাস্ট সিরিজেও ছিলেন, ডোমেস্টিকেও উনি বেশ ভালো পারফর্ম করে এসেছেন কনসিস্টেন্টলি লাস্ট 3-4 বছর, 5 বছর যাবত। তো অমিত হাসানের ইনক্লুশনটা খুবই স্বাভাবিক, খুবই ন্যাচারাল, বাট হোয়াই তৌহিদ হৃদয়? তৌহিদ হৃদয় ওয়ানডে টি-20-তে বেশ ভালো ফর্মে আছেন, নো ডাউট অ্যাবাউট দ্যাট, বাট ফার্স্ট ক্লাস ক্রিকেটে তৌহিদ হৃদয় আসলে গত 2-3 বছরে কি করেছেন? পারফরমেন্স পরের কথা, উনি তো রেগুলার খেলেনই। সো ওয়াই অ্যাকচুয়ালি উই আর ইনভেস্টিং অন তৌহিদ হৃদয় ইন রেড বল ফরম্যাট? মানে এটার আসলে আমি যুক্তিটা ওইভাবে খুঁজে পাচ্ছি না। এরপরে আসি লাস্ট টেস্টে আমরা তানজিদ হাসান তামিমকে ট্রাই করেছি এজ এ ওপেনার। নির্বাচকরা বলেছেন যে একজন ওপেনার দরকার, টিম ম্যানেজমেন্টের একটা এক্সপেকটেশন আছে যে একজন ওপেনার অ্যাগ্রেসিভ টোনের ক্রিকেট খেলবে, এবং এটা আমরা দেখেছি অতীতে যে বাংলাদেশের পক্ষে আসলে সবচেয়ে যদি আমি বলি যে এখন পর্যন্ত বাংলাদেশের টেস্ট ইতিহাসে সবচেয়ে সাকসেসফুল ওপেনার তামিম ইকবাল। তো তামিম ইকবাল আসলে কখনোই কিন্তু ওইভাবে মানে ক্রিজে থেকে থেকে রান করার ব্যাপারটা কিন্তু তার ভিতরে টেস্ট ক্রিকেটে কখনোই ছিল না, বরঞ্চ উনি মোটামুটি এগ্রেসিভ ক্রিকেটটাই খেলেছেন এবং হি বিকেম সাকসেসফুল। তো ওই ধারণা থেকেই হয়তোবা তানজিদ তামিমকে নেওয়া, ইনক্লুড করা, একটা টেস্ট দেখার পরে তাকে আবার হচ্ছে যে টিমের বাইরে রাখা। সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয়, আই থিঙ্ক এনাফ সময় কিন্তু তাদেরকে দেয়া হয়েছে, বাট ওই যে ডিজায়ার্ড লেভেলের পারফরমেন্সটা সেটা কিন্তু তাদের কাছ থেকে আসেনি। সো যেহেতু আসেনি, লেট দ্যাম পারফর্ম ইন দ্য ফার্স্ট ক্লাস ক্রিকেট অ্যাগেইন এন্ড দেন কাম ব্যাক। কেন এদেরকেও বারবার জোরাজুরি করে খেলিয়ে মানে তাদেরও ক্যারিয়ারের আসলে 12টা বাজানোর চেষ্টা করা হচ্ছে? যে এই এটা হচ্ছে কি আমার ফার্স্ট পয়েন্ট, ফার্স্ট এন্ড সেকেন্ড পয়েন্ট বেসিক্যালি, যে টিম সিলেকশনের যেই ইয়েটা আমরা, যে ধারাটা আমরা দেখছিলাম, এই যে আমাদের মানে সাবকন্টিনেন্টের মতন উইকেটেও আমরা 3টা পেসার, 2টা স্পিনার, মানে 5টা বোলিং অপশন আমরা নিয়ে নেমেছি, বিকজ উই নিড 20 উইকেট, হুইচ ইজ অ্যাবসলিউটলি রাইট ইন টেস্ট ক্রিকেট। বাট এখানে কেন আমরা 4টা বোলিং অপশন নিয়ে নামলাম? এক, এবং তৌহিদ হৃদয়কে কেন আমরা আসলে এই সেট আপে নিয়ে আসলাম, মানে উইদাউট এনি রিজন? আমরা তো মানে টেস্ট ক্রিকেটটা বাংলাদেশ বিশেষ করে গত 2-3 বছরে কিন্তু একটা পর্যায়ে আমরা এনেছি যে না, টেস্ট ক্যাপটা অন্যান্য দেশে যেমন খুব বেশি সম্মানের সাথে দেখা হয়, খুব বেশি প্রায়োরিটাইজ করা হয়, আমরাও ওই জায়গাটাতে যাচ্ছিলাম। তো কেন আবার হরে ধরে আমরা আসলে টেস্টের এই ক্যাপটা দেওয়াটা শুরু করছি বা ওই প্রসেসের দিকে কেন যাচ্ছি? আই এম নট ক্লিয়ার অ্যাবাউট দ্যাট। তো এবার আসি আমাদের থার্ড অপশনে, যে আমাদের পেস বোলিং এবং আমাদের ব্যাটিং, দুইটা জিনিস। আমাদের ব্যাটিং আমরা কলাপস করেছি ফার্স্ট ইনিংসে। মোটামুটি মুমিনুল হক এবং নাজমুল হোসেন শান্ত যখন খেলছিলেন, যে পার্টনারশিপটা চলছিল, তো সেইখানে কিন্তু মোটামুটি মানে মনে হচ্ছিল যে না, মানে একেবারে খারাপ কিছু হলেও 350-400 রানের কাছাকাছি একটা স্কোর বাংলাদেশ করতে পারবে। বাট সাডেনলি নাজমুল হোসেন শান্ত, যিনি মানে মোটামুটি তার পুরো ইনিংস ধরেই খুব স্ট্রাগল করে গেছেন, একটা লাস্ট শট খেলতে গিয়ে আউট হয়ে গেছেন। দেন কামস মুশফিকুর রহিম,
মমিনুল হকও বেশ সুন্দর একটা ইনিংস খেলার পরে জাস্ট মানে থ্রোন অ্যাওয়ে হিজ উইকেট। মুশফিকুর রহিম একটা ডেলিভারি বুঝতে পারেনি। মানে অল রেসপেক্ট টু জিম্বাবুয়ান ফাস্ট বোলার, তারা 4জন ফাস্ট বোলার নিয়ে নেমেছে, 2জন লেফট আর্ম সিমার, তাদের ক্যাপ্টেন ইজ ওয়ান অফ দ্যাম, অ্যান্ড 2জন রাইট আর্ম সিমার, মুজুর বানি অ্যান্ড ব্র্যাডি মাস। তো দে হ্যাভ ডান দেয়ার হোমওয়ার্ক প্রপারলি। তারা বাংলাদেশকে এমন একটা জোনে বলটা করে গেছে, বিশেষ করে আফটার দ্য ফার্স্ট সেশন তারা মানে বল এমন একটা লেন্থে ফেলেছে যে জায়গা থেকে আসলে এটাকে হার্ড লেন্থ আমরা বলতে পারি, যে জায়গা থেকে আসলে ব্যাটসম্যানের ড্রাইভ খেলার খুব একটা সুযোগ নেই, আবার কাট করারও খুব একটা কনভিনিয়েন্ট না ওই লেনটা। তো ওই জায়গাতে আমরা দেখেছি যে বাংলাদেশি ব্যাটসম্যানরা একদম মানে মানে শুয়ে পড়েছে। সো হুইচ ইজ নর্মাল অ্যাকচুয়ালি। মানে আমরা এশিয়ান কন্ডিশনের টিমরা যখন হচ্ছে গিয়ে সেনাতে খেলতে যায়, এটা আসলে বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন, মানে মানে এই স্ট্রাগলটা আসলে নতুন কিছু না, আমরা যারা রেগুলার বেসিস ক্রিকেটটা দেখি। কিন্তু আহ ব্যাপার হচ্ছে যে এই ধরনের কলাপস কিন্তু বাংলাদেশের ব্যাটিং এ আজকে নতুন নয়। তো স্টিল আমাদের স্কোপ আছে সেকেন্ড ইনিংসে, যদিও এটা আসলে এখন আকাশ কুসুম চিন্তা যে অলমোস্ট 230-40 রানে আমরা পিছিয়ে আছি। তো সেই জায়গা থেকে একটা উইকেট অলরেডি সাদমান ইসলাম হ্যাজ গন। তো নাও মাহমুদুল হাসান জয় এবং মুমিনুল হক তারা ক্রিজে আছেন। এরপরে ভালো একটা ব্যাটিং অর্ডার আছে, আমাদের টেস্টের ব্যাটিং অর্ডার তো মোটামুটি এক্সপিরিয়েন্স ব্যাটিং অর্ডার। তো এইখানে আমার মতে আসলে টেস্টে রেজাল্ট কি হবে, টেস্টের আউটকাম কি হবে, এটা কি আমাদের জন্য লজ্জার হার হবে নাকি খুব গর্বের হার হবে, এইসব চিন্তা বাদ দিয়ে ব্যাটসম্যানদের এখন আসলে নিজেদের যেই প্রস্তুতিটা, মানসিক প্রস্তুতি বলেন এবং স্কিল ওয়াইজ প্রস্তুতি বলেন, সেইটা নেওয়ার জন্য আমি মনে করি যে ইটস এ বেস্ট প্ল্যাটফর্ম। বিকজ জিম্বাবুয়ান যেই বোলিং অ্যাটাক সেটা কিন্তু অলরেডি তাদের কোয়ালিটি প্রুভ করেছে ফার্স্ট ইনিংসে। তো ওনাদের এগেনিস্টে যদি বাংলাদেশ একটা ডিসেন্ট স্কোর বোর্ডে তুলতে পারে এবং একটা লম্বা সময় ধরে ব্যাটিং করতে পারে, ইট উইল বুস্ট দ্য কনফিডেন্স অফ দ্য ব্যাটিং লাইন ফর শিওর। দের ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। তো বাংলাদেশের আসলে এখন ওই যে টেস্ট ক্রিকেটে যেটা বলা হয় যে সেশন বাই সেশন খেলা, তো এই সেশন বাই সেশন খেলাটাই এখন হচ্ছে গিয়ে মানে মেইন টাস্ক। এটাকে এবার হচ্ছে গিয়ে 3 সেশন, 4 সেশন, 5 সেশন, যত সেশন বাংলাদেশ আসলে এখানে ব্যাটিং করতে পারে, দ্যাট উইল বি এ কনফিডেন্স বুস্টার ফর দ্যাম। আর আমাদের পেস বোলিং নিয়ে আমি আসলে বলবো যে কিছুটা আমি হতাশ হয়েছি, বিকজ যদিও নাহিদ রানা নেই, যদিও তাসকিন নেই, যদিও শরীফুল নেই, বাট এই এবাদত ইসলাম বা হাসান মাহমুদ বা খালিদ হাসান তারা কিন্তু টেস্ট রাডারের নিয়মিত বোলার আমাদের। এবং অতীতে কিন্তু তাদের প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আছে, ইন্ডিভিজুয়াল ডিসাইসিভ পারফরমেন্স আমি বলবো আছে। বাট জিম্বাবুয়ের এই কন্ডিশনে, যেখানে জিম্বাবুয়ের পেসাররা প্রথম ইনিংসে বাংলাদেশের 10টা উইকেটই পেসাররা নিয়েছে, সেইখানে আলটিমেটলি আমাদের ডিপেন্ড করতে হলো তাইজুল ইসলামের উপরে। তাইজুল ইসলাম, সেলিউট টু হিম, যে এই ধরনের একটা কন্ডিশনে উনি যেভাবে কালকে বল টার্ন করিয়েছেন এবং ব্যাটসম্যানের মাথায় গিয়ে খেলেছেন, দ্যাটস ট্রেমেন্ডাস। এবং 7টা উইকেট তাইজুল ইসলাম নিয়েছে। দ্যাট রিমাইন্ডস মি অফ দ্যাট প্রাইম সাকিব আল হাসান, যিনি সাউথ আফ্রিকা হোক, নিউজিল্যান্ড হোক, তার জন্য আসলে কন্ডিশন কোনো ম্যাটার করতো না। তো তাইজুল ইসলাম হি ইজ বিকামিং ওয়ান অফ দ্য গ্রেট বাংলাদেশি ক্রিকেটার অফ অল টাইম অ্যাকচুয়ালি আমি বলবো, এবং যেখানেই সুযোগ পাচ্ছেন পারফর্মটা করছেন। বাট পেসাররা অনলি 2টা উইকেট নিতে পেরেছেন এবং বোথ অফ দ্যাম ওয়ার টেকেন বাই খালিদ হাসান। তো সেখানে খালেদ আহমেদ, তো সেখানে হাসান মাহমুদ বা এবাদত ইসলাম তারা আসলে তাদের কাছ থেকে এক্সপেকটেশনটা বেশি ছিল। হাসান মাহমুদ মাত্র কাউন্টিতে 2টা ম্যাচ খেলে এসেছেন, তো তার যে এক্সপিরিয়েন্সটা সেটা কাজে লাগার কথা ছিল। এবাদত যদিও হাসান মাহমুদ কিছু ক্ষেত্রে আনফরচুনেট ভাবতে পারেন নিজেকে, বেশ কিছু বল এজ হয়ে স্লিপ কোঅর্ডিনেট হয়ে চলে গেছে গ্যাপ দিয়ে। তারপরে এবাদতের বলে ওনাদের যে জিম্বাবুয়ের টপ স্কোরার ইসে নাম হচ্ছে জিম্বাবুয়ের টপ যে স্কোরার আছে
তো উনি 140 রান করেছেন। তো 140 রান করেছেন, মাঝে কিন্তু আসলে উনিও একটা চান্স দিয়েছেন, একটা এজ হয়েছে, পিছনে উইকেট কিপার ক্যাচ নিয়েছে, বাট এখানে যেহেতু ডিআরএস টা নেই, তো সেখানে আসলে আপিল করার সুযোগও ছিল না। তো ইনোসেন্ট কারাট উইকেটটাও নিতে পারতেন এবাদত হয়তো, বাট এত ওভার বল করে এবং যথেষ্ট খরচে বোলিং করেছেন, মানে উইকেট যখন নিতে পারছেন না, অ্যাটলিস্ট যে কন্টেইনমেন্টটা দরকার ছিল সেটাও কিন্তু বাংলাদেশের পেসাররা করতে পারেনি, হুইচ ইজ অ্যাকচুয়ালি ডিসঅ্যাপয়েন্টিং। এবং এই টেস্টটা বিশেষ করে আমি বলবো যে এবাদতের জন্য খুবই আমি বলবো যে একটা লিটমাস টেস্ট ছিল। এবং আমার ধারণা যে এই টেস্টটা এরকম ভাবেই যদি যায় এবাদতের জন্য, দেন ইট উইল নট বি ভেরি ইজি ফর হিম টু কাম ব্যাক টু দ্য টেস্ট সাইড। আর আরেকটা যে ক্রুশিয়াল পয়েন্ট নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে, মানে আমরা আমাদের বাংলাদেশ ক্রিকেট কি টু মাচ ডিপেন্ডেন্ট অন নাহিদ রানা হয়ে যাচ্ছে? বিকজ আমরা যদি দেখি যে আমরা লাস্ট যেই ওয়ান ডেটা হারলাম সেখানে নাহিদ রানা ছিল না, লাস্ট যেই টি-20 সিরিজটা হোয়াইট ওয়াশ হলাম সেখানে নাহিদ রানা ছিল না, এবং হচ্ছে এখানে এখানে নাহিদ রানা নেই। সো নাহিদ রানা থাকলে যে জিনিসটা হয় যে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট টিমের প্রত্যেকটা সদস্যের একটা মেন্টালি একটা অন্যরকম মানে মানে চাঙ্গা একটা ভাব চলে আসে, যেটা কিনা আমি আমার কাছে মনে হচ্ছে যে সামহাউ দে আর মিসিং নাহিদ রানা। বাট এরকম নাহিদ রানা ডিপেন্ডেন্ট ক্রিকেট তো আসলে একটা টেস্ট প্লেইং নেশন খেলতে পারে না। আমি কারো পারফরমেন্সকেই ছোট করছি না, বাট নাহিদ রানা যে একটা কি ফ্যাক্টর বাংলাদেশ ক্রিকেটের জন্য হয়ে উঠছে, নট অনলি টিম, আমি বলবো যে ওভারঅল দ্য ব্র্যান্ড অফ বাংলাদেশ ক্রিকেটের জন্য হয়ে উঠছে, এটা কিন্তু এখন মানে মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে। বাট এটা থেকে বের হয়ে আসতে হবে। আমি খুবই প্রার্থনা করব যে মানে এখান থেকে বাংলাদেশ আজকের দিনটা থার্ড ডে ফোর্থ ডেতে বাংলাদেশ একটা ভালো কামব্যাক করুক এজ এ প্রোগ্রেসিভ নেশন ইন টেস্ট ক্রিকেট। আমরা যে একেবারে মানে বাতিল দল নই, আমরাও যে কম্পিটিটিভ ক্রিকেটটা খেলতে পারি, আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর যেই ধরনের মাইন্ডসেট, তো এই জিনিসটা আসলে আমাদের প্রমাণ করা উচিত। টাইম টু শো দ্য ক্যারেক্টার্স। সো আমি এটাই প্রার্থনা করব যে বাংলাদেশ টিম ভালোভাবে একটা কামব্যাক করুক, অ্যাটলিস্ট এই ম্যাচ হারুক বা জিতুক, সেটা যেন আমাদের আপকামিং অস্ট্রেলিয়া সিরিজের জন্য একটা বেশ ভালো কনফিডেন্স বুস্টার হয়। এদিকে আমাদের উইমেন্স টিম, তারা বিশ্বকাপ ক্রিকেটে টি-20 বিশ্বকাপে, উইমেন টি-20 ওয়ার্ল্ড কাপে তারা সাউথ আফ্রিকার কাছে খুব ক্লোজলি একটা ম্যাচ হেরে গেছে, বাট অল দ্য বেস্ট উইশেস টু দেম। আমরা আশা করব যে বাংলাদেশ নারী ক্রিকেট টিম আরো এগিয়ে যাবে, প্রোগ্রেস করবে। সো থ্যাংক ইউ সবাইকে, গুড বাই।